বাবা মারা যাবার পর টুনি মেয়ে হয়েও তার বাবার জেরে পেশাকেই বেছে নেয়। টুনি শত অপমান লাঞ্ছনা সহ্য করেও অভাবের তাড়নায় নদীতে মাছ ধরে কোনো রকম তার সংসার চালাতো। এদিকে বেশ কয়েকদিন থেকে টুনির মা খুব অসুস্থ। কবিরাজ বা ডাক্তার ডাকারও কোনো উপায় নেই, কারণ কবিরাজ আর ডাক্তার ডাকারও তো কোনো পয়সা নেই, কারণ কবিরাজ আর ডাক্তার তো বিনা পয়সায় আসবে না। এবার তো জালে কোনো মাছ পড়লো না। মাছ না পড়লে মায়ের ঔষধ খাবার কি করে কিনবো? বিধাতা, এভাবে আমাকে নিরাশ করো না। এই বলে টুনি আবারও নদীতে জাল ফেলে, আর এবার জালে ছোট ছোট পুঁটি মাছ ওঠে। ধুর ধুর, আমার কপালটাই খারাপ। এ কটা পুঁটি মাছ জালে উঠলো, এ দিয়ে আর কি হবে? সংসারই বা কি করে চলবে? আর মায়ের ঔষধই বা কি করে কিনবো? পায়ের ব্যথা আর সহ্য করতে পারছি না। মনে হচ্ছে ব্যথাটা আরো বেড়েছে। টুনিটা সেই কোন সকালে নদীতে গেছে, এখনো ফেরার নাম নেই। মা, আমি এসে গেছি। মা, তুই এসেছিস? মা, দাঁড়াও দাঁড়াও, তোমাকে জল এনে দিচ্ছি। এই নাও মা, জলটুকু খেয়ে নাও। এখন আর কথা বলো না তো, শুয়ে বিশ্রাম নাও। মায়ের এমন করুণ অবস্থা দেখে টুনি মনে মনে ভাবে, না, আমি আর মায়ের এই অবস্থা দেখতে পাচ্ছি না। নদীতে মাছ ধরলে চলবে না, আমাকে সমুদ্রে যেতে হবে। কিন্তু আমার নৌকাটা তো ছোট, এই নৌকা নিয়ে তো সমুদ্রে যাওয়া যাবে না। কালু দাদাও তো জেলে, তার তো অনেক বড় নৌকা। আমি বরং আজকের জন্য নৌকাটা ধার নেই কালু দাদার থেকে। কিরে টুনি, এত সকাল বেলায় আমার বাড়িতে কি মনে করে? তুমি নৌকায় রং করছো? আমি আরো তোমার নৌকাটা ধার চাইতে এসেছিলাম। আসলে ভাবছিলাম আজ সমুদ্রে যাব। কিন্তু আমি তোকে নৌকাটা দিতে পারবো না টুনি, মাত্র নৌকাটা মেরামত করে রং করলাম। বুঝতে পেরেছি দাদা। ঠিক আছে দাদা, তুমি নৌকায় রং করো, আমি আসছি। এরপর টুনি চলে যায় আর সিদ্ধান্ত নেয় তার ছোট্ট নৌকা করে সে সমুদ্রে যাবে। এই নৌকাটা তো নিয়ে সমুদ্রে এলাম, কিন্তু নৌকাটা তো ঢেউয়ের তালি সামলাতে পারছে না। তবে কি আমি সমুদ্রে এসে ভুল করলাম? টুনি এসব বলতেই হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় ওঠে। টুনির নৌকা দুলতে থাকে। হঠাৎ একটা স্রোতের ঢেউ পাক দিয়ে ওঠে আর টুনির নৌকা আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে নৌকা পানিতে ডুবে যায়। মনটা এমন কুড়াচ্ছে কেন? বিধাতা, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। এদিকে টুনি সমুদ্রে একটা কাঠের টুকরো পেয়ে সেটা আঁকড়ে ধরে। মারে, ভাগ্যে সেই কাঠটা পেলাম, না হলে এই জন্মের মতো সমুদ্রের তলায় আমার সমাধি হয়ে যেত। এরপর টুনি ওই কাঠ ধরে ভাসতে ভাসতে কোনো রকমে একটা দ্বীপে এসে পৌঁছায়। ওই দ্বীপে কোনো ঘর বাড়ি গাছগাছালি কিচ্ছু ছিল না, চারদিকে ছিল শুধু বালু আর বালু। হে কি, এটা তো মনে হচ্ছে একটা মরুভূমি। এখানে জনপ্রাণী তো দূরে থাক, ছায়ায় বসার মতো একটা গাছও নেই। রোদের তীব্রতা অনেক বেশি। বিধাতা, এ আমি কোথায় এসে পড়লাম? টুনি এক মরুভূমির দ্বীপে এসে পড়লে দিশেহারা হয়ে পড়ে আর সে এদিক সেদিক আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, কিন্তু এখনো তো আমি কোনো আশ্রয়ের ব্যবস্থা করতে পারলাম না। আশেপাশে তো শিয়ালের ডাক ভেসে আসছে। এভাবে থাকলে তো আমার মৃত্যু নিশ্চিত। কি যে করি? টুনি ক্লান্ত হয়ে হাঁটতে থাকে। এমন সময় তার সামনে এক হিংস্র শিয়াল এসে যায়। টুনি এতটাই ক্লান্ত ছিল যে উড়ার মতো তার শক্তি পর্যন্ত ছিল না। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এতক্ষণ থেকে খাবার খুঁজছি, অবশেষে আমি একটা খাবার পেলাম। বিধাতা, তবে কি আমাকে শিয়ালের পেটে যেতে হবে? শিয়াল মামা, আমাকে খেও না, দয়া করে আমাকে ছেড়ে দাও।
এতক্ষণ পর একটা খাবার পেয়ে কিনা ছেড়ে দিব? কখনোই না। কতদিন পর একটা টুনি পাখি পেলাম। পাখির নরম মাংস খেতে তো খুব সুস্বাদু, তাই এখন আমি তোকে খাবো। শিয়াল যেই না টুনির দিকে এগিয়ে যায় তখনই সেখানে বিকট শব্দ হয়, যেন মনে হয় পুরো আকাশটা মরুভূমিতে আছড়ে পড়েছে। এটা কি হলো? তবে কি? শিয়াল খুব ভয় পেয়ে যায় আর তখনই দৌড়ে সেখানে শিয়ালিনী আসে। এই যে তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, খাবার খেতে এসে আবার নিজে খাবার হইও না। তাই নিজের জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে পালাও। তবে কি দৈত্য আর ডাইনি এসেছে? হ্যাঁ হ্যাঁ, দৈত্য আর ডাইনি এসেছে, ওরা এদিকেই আসছে, তাই বাঁচতে চাইলে এখান থেকে চলো। এরপর শিয়াল আর শিয়ালিনী সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে দৈত্য আর ডাইনিকে এদিকে আসতে দেখে টুনি ভীষণ ভয় পেয়ে যায় আর সে দ্রুত পাশে থাকা পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। আজ ভালো স্বর্ণ মুদ্রা পেয়েছি, বলো গিন্নি। ঠিক বলেছো, এখন চলো তাড়াতাড়ি ঘাসের খড়ে যেতে হবে। স্বর্ণ মুদ্রাগুলো তো ঘাসের খড়ে রাখতে হবে, চলো। ঠিক বলেছো, চলো চলো। এসব আমি কি শুনলাম? ঘাসের ঘরে স্বর্ণ মুদ্রা রাখবে? নিশ্চয়ই সামনে কোনো ঘাসের ঘর রয়েছে, গিয়ে দেখি তো ব্যাপারটা। টুনিও চুপি চুপি ডাইনি আর দৈত্যের পিছু নেয় আর কিছু দূর যেতেই তাদের বড় একটি ঘাসের খড় দেখা যায়। নিশ্চয়ই ঘাসের ঘরে অনেক স্বর্ণ মুদ্রা রয়েছে। একবার যদি আমি কৌশলে এই ঘরে প্রবেশ করতে পারি, তবে তো আমি কিছু স্বর্ণ মুদ্রা নিতে পারবো। কিন্তু এখন তো ওই ডাইনি আর দৈত্য ঘরে রয়েছে আর রাতও হয়ে গেছে। আমি বরং আজ রাতটা এই ঘরের পাশে কাটিয়ে দেই, এখানে ভয়ে কোনো হিংস্র পশু আসবে না। এই বলে টুনি রাতটা ঘাসের খড়ের পাশেই কাটিয়ে দেয়। আর পরের দিন সকাল হতেই টুনির যখন ঘুম ভাঙে, সে দেখে দৈত্য আর ডাইনি ঘাসের ঘর থেকে চলে যাচ্ছে। এই সুযোগ, ওই ডাইনি আর দৈত্য ঘরে নেই। এই সুযোগে আমাকে এক্ষুনি এই ঘরে ঢুকতে হবে আর কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে পালাতে হবে। কিন্তু এই ঘরে প্রবেশ করার আগে নিজের রক্ষার জন্য কিছু একটা নিতে হবে। ওই তো সামনে থাকা ওই পাথরটা নিয়ে যাই। এরপর টুনি একটা পাথর হাতে ঘরে বাটন টিপ দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই সে অবাক হয়ে যায়, কারণ ঘর ভর্তি সোনা মণিমুক্ত দিয়ে ভরপুর ছিল। এত ধন সম্পদ এখানে! কি ভয়ঙ্কর! আমি এখানকার পাহারাদার। কি ভেবেছিস তুই এখানে এসে সোনা দানা চুরি করবি? এত সহজ নয়। টুনি দ্রুত দরজার দিকে যেতে ধরে, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। সে কিছুতেই বেরোতে পারে না। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো কিছুতে হাত দিইনি, আমাকে ছেড়ে দাও। এই গুহায় খালি হাতে আসলে এখান থেকে আর কেউ বের হতে পারে না। এখানকার একটা শর্ত আছে, বুঝলি? সমপরিমাণ ওজনের জিনিস রেখে সমপরিমাণ ওজনের জিনিস নিয়ে যেতে পারবে। রাক্ষসের এই অদ্ভুত কথা শুনে টুনি চিন্তা করতে থাকে আর তখনই তার মাথায় একটা বুদ্ধি এসে যায়। রাক্ষসী দেখো, আমি এখানে খালি হাতে আসিনি, আমার হাতে পাথর রয়েছে। আর তোমার শর্ত অনুযায়ী তো আমি পাথর রেখে এর সমপরিমাণ সোনা নিতে পারবো আর এখান থেকে বেরও হতে পারবো। কে? পাথর? হ্যাঁ, তোমার কথা মতোই আমি পাথর রেখে যাচ্ছি। আর আমি তো খালি হাতে আসিনি, পাথর নিয়ে এসেছিলাম। এবার তবে আমাকে যেতে দিবে? হ্যাঁ, এই নাও পাথর সমপরিমাণ স্বর্ণ মুদ্রা। এরপর রাক্ষসী তার জাদু বলে দরজা খুলে দিতেই টুনি সেখান থেকে দ্রুত পালিয়ে সমুদ্রের ধারে এসে পৌঁছায়। এরপর টুনির নজরে এক নৌকা চোখে পড়ে। সেই ইশারায় নৌকাটিকে ডাকলে নৌকা এসে টুনিকে নিয়ে যায়। আর অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে টুনি নিজের বাড়িতে এসে পৌঁছায়। মা টুনি, তুই কোথায় গিয়েছিলি? এরপর টুনি তার মাকে সব কথা খুলে বলে। এরপর টুনি কিছু স্বর্ণমুদ্রা বিক্রি করে একটি দোকান দেয় আর কিছু স্বর্ণমুদ্রা দিয়ে তার মায়ের চিকিৎসা করায় আর তার মাকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, দেখলে তো বুদ্ধি দিয়ে কি করে বিপদের মোকাবেলা করা যায়।
তোমরাও কিন্তু বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করবে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, আমি বনে ঘুরতে যেতে চাই, আমাকে বনে নিয়ে চলো। মারে, পরিরাজ্যে আমার অনেক কাজ আছে, আমি আজ তোকে বনে নিয়ে যেতে পারবো না রে মা। তুমি তো অনেক ব্যস্ত মা, তাহলে আমি একাই যাই বনে ঘুরতে। না না, তুই একা যেতে পারবি না, আমি তোকে কাল ঘুরতে নিয়ে যাব, আজ না। আমার আজকেই ঘুরতে যেতে ইচ্ছে করছে। যাই না মা, যাই। দয়া করে না করো না মা, না করো না মা। আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, যা, তবে সাবধানে ঘুরে আসবি। আর মনে রাখবি, তোর ওপর আমার সব সময় নজর থাকবে, কোনো দুষ্টুমি করবি না কিন্তু। আচ্ছা ঠিক আছে মা, আমি চললাম। পরিকন্যা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পরিরাজ্য থেকে বেরিয়ে বনের দিকে চলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বনে এসে পৌঁছায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাহ, বনটা তো দেখতে খুব সুন্দর, কি সুন্দর সবুজে ঘেরা, মনটা ভালো হয়ে গেল আমার। দেখো পাগলি কন্যার কাজ দেখো, সামান্য বনে ঘুরতে গিয়ে কি খুশিটাই না হয়েছে। মা পরি এভাবে জাদুই আয়নার সামনে দাঁড়িয়ে পরিকন্যার দৃশ্য দেখতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ করেই জাদুই আয়না কালো হয়ে যায়। কি হলো এটা? আয়না হঠাৎ এভাবে কালো হয়ে গেল কেন? জাদুই আয়না, পরিকন্যার দৃশ্য দেখাও। জাদুই আয়না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এ কি, জাদুই আয়না তো আমার কোনো কথাই শুনছে না। আমি বরং একটু অপেক্ষা করি, দেখি আয়না ঠিক হয় কিনা। পরিকন্যা, তোকেই তো আমি খুঁজছিলাম এতদিন। অবশেষে আজ তোকে পেয়ে গেলাম। কে তুমি? আর এসব কি বলছো? আমি হলাম ডাইনি। চল আমার সাথে চল। খবরদার ডাইনি, আমাকে ভয় দেখাবে না, আমার মা কিন্তু তোমাকে ছাড়বে না। ওরে বোকা কন্যা, আমি তোকে ভয় দেখাতে আসিনি, বরং তোকে ধরে নিয়ে যেতে এসেছি। চল আমার সাথে। এবার তোকে আমি এই ফুলে বন্দি করব, আর ঠিক 10 দিন পর ফুল ছিঁড়ে তোকে সহ খেয়ে আমি অনেক শক্তিশালী হব। না না, এমনটা করো না ডাইনি, আমাকে ছেড়ে দাও, আমি আমার মায়ের কাছে যাব, দয়া করে আমাকে ছেড়ে দাও। ডাইনি পরিকন্যার আর্তনাদ অগ্রাহ্য করে তার কথা মতো পরিকন্যাকে ফুলের মাঝে বন্দি করে। পরিকন্যা, এবার ফুল হয়ে থাক। ডাইনি আমাকে মুক্ত করে পড়ছে, এখানে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। মা, আমাকে নিয়ে যাও। গুরুদেব, এই জাদুই আয়নায় আমি আমার মেয়ের বনে ঘোরার দৃশ্য দেখছিলাম, কিন্তু হঠাৎ করে আয়নাটা কালো হয়ে যায়। এখন এই আয়না আমার কোনো কথাই শুনছে না, এর ওপর আমার জাদু কাজ করছে না। এসবের কারণ কি গুরুদেব? আমি আমার মেয়েকে কেন দেখতে পাচ্ছি না? তোমার মেয়ের আশেপাশে কোনো কালো ছায়ার প্রভাব পড়েছে, যার কারণে এই আয়না আর তোমার মেয়েকে দেখাচ্ছে না, আর আয়নার উপর কোনো জাদু কাজ করছে না। হায় হায়, বলছেন কি গুরুদেব? আমার মেয়ের আশেপাশে কালো ছায়ার প্রভাব পড়েছে? না না, আর দেরি নয়, আমি এক্ষুনি বনে গিয়ে আমার মেয়েকে নিয়ে আসব। মা পরি আর কিছু না বলে পরিরাজ্য থেকে বেরিয়ে পড়ে, আর কিছুক্ষণের মধ্যেই বনে চলে আসে, আর এদিক ওদিক পরিকন্যাকে খুঁজতে থাকে। আমার মেয়েকে তো আশেপাশে কোথাও দেখতে পাচ্ছি না। তবে কি আমার মেয়ে সত্যি সত্যি বিপদে পড়েছে? না না, আমার মেয়েকে আমি কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না, ওকে আমি খুঁজে বের করবই করব।
আমি খুবই ক্ষুধা লেগেছে মা, আমাকে খেতে দাও। মারে, ঘরে যে কোনো খাবার নেই, এবার তোকে আমি খাবার দিব কি করে বলতো? মাগো, আমি আর পারছি না ক্ষুধা জ্বালায়, পেটে আমার অনেক ব্যথা করছে, দয়া করে কিছু খাবার দাও, নয়তো যে আমি মরে যাব। এভাবে বলিস না মা, আমি এক্ষুনি বনের পাখিদের কাছ থেকে খাবার নিয়ে আসছি। কাকলি দিদি, অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে একটু সাহায্য করো দিদি, আমাকে একটু সাহায্য করো। কি সাহায্য চাস আগে বল দেখি শুনি। দিদি, আমার ঘরে একটু খাবার নেই, আমার প্রতিবন্ধী মেয়েটা ক্ষুধার জ্বালায় ছটফট করছে, আমাকে একটু খাবার দিয়ে সাহায্য করবে? মগের মূল্য চাইলেই পাওয়া যায় তাই না? যা যা, আমি কোনো খাবার দিতে পারবো না, দূর হও এখান থেকে। দিদি, দয়া করে অল্প একটু খাবার দাও, নয়তো আমার মেয়েটা যে না খেতে পেরে মরে যাবে। মূল্যটা আমার কি, তুই যাবি নাকি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব? যা ভাগ এখান থেকে। কাকলি টুনিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুনি বনের সব পাখির কাছেই খাবার চায়, কিন্তু কেউই তাকে খাবার দেয় না। খাবার পেয়েছো? দাও মা, দাও, খাবার খাই। মারি, সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউ খাবার দেয়নি। বিধাতা যে কেন আমাদের এত গরিব বানিয়েছে। তবে তুই একটু অপেক্ষা কর মা, আমি খাবার খুঁজে এনে তোকে খেতে দিব। আচ্ছা ঠিক আছে মা। আমার লক্ষ্মী মেয়ে, আমি যাব আর আসবো। বলেই টুনি খাবার খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। টুনি খাবার খুঁজতে খুঁজতে সেই ডাইনির আস্তানার সামনে চলে আসে। সেই কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু এখনো একটা খাবারও পেলাম না। না জানি আমার মেয়েটা ওদিকে কেমন আছে। টুনি যখন এসব ভাবছিল, ঠিক তখনই ফুলে বন্দি পরিকন্যা কথা বলে ওঠে। এই যে পাখি, এই যে আমাকে সাহায্য করো, দয়া করে আমাকে মুক্ত হতে সাহায্য করো। কে কে সাহায্য চাচ্ছ? সামনে এসো, সামনে এসো বলছি। এই তো আমি তোমার সামনে ফুল। আরে ফুল, তুমি কথা বলতে পারো কিভাবে? আমি ফুল নই, আমি হলাম পরিকন্যা। এখানে একটা ডাইনি থাকে, ওই ডাইনি আমাকে ফুলে বন্দি করে রেখেছে। তুমি আমাকে একটু সাহায্য করো, আমি মুক্ত হতে চাই। শান্ত হও পরিকন্যা, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমাকে মুক্ত করব কিভাবে সেটা তো বুঝতে পারছি না। তুমি কি এই ফুল থেকে মুক্ত হওয়ার কোনো উপায় বলতে পারো? হ্যাঁ জানি, আমাকে যে ডাইনি বন্দি করেছে তার মাথার চুল দিয়ে ফুল স্পর্শ করলে আমি মুক্ত হতে পারবো। হায় হায়, এ তো অনেক কঠিন কাজ। ডাইনির মাথা থেকে চুল নিব কি করে? কি করে? টুনি ভাবতে থাকে। ঠিক তখনই তার চোখ যায় কিছুটা দূরে থাকে একটা ফল গাছের দিকে। হ্যাঁ পেয়েছি, ডাইনিকে ওই গাছের ঘুম ফল খাইয়ে ঘুম পাড়িয়ে তোমাকে তার চুল দিয়ে মুক্ত করব। দাঁড়াও, আমি ওই ঘুম ফল গাছ থেকে একটা ঘুম ফল নিয়ে আসি। এবার শুধু ডাইনি আস্তানা থেকে বাইরে আসার পালা। যাই, আমি গিয়ে একটা গাছের আড়ালে লুকাই। টুনি তার কথা মতো একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিকন্যার সামনে ডাইনি চলে আসে আর ফলটা দেখে বলে, আরে এখানে এই ফলটা এলো কি করে? উপর দিয়ে একটা পাখি ফল নিয়ে যাচ্ছিল, এই ফলটা তার ঠোঁট থেকেই পড়েছে। তাহলে তো এটা সুস্বাদু ফল হবে, কারণ পাখিরা সুস্বাদু ফল ছাড়া খায় না। দেখি তো ফলটা খেয়ে কেমন লাগে। এই বলে ডাইনি পুরো ফলটা খেয়ে ফেলে আর সাথে সাথেই সেখানেই ঘুমিয়ে পড়ে। এই দেখে টুনি গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর ঘুমন্ত ডাইনির চুল দিয়ে ফুলকে স্পর্শ করে আর ফুল থেকে পরিকন্যাকে মুক্ত করে। পরিকন্যা, ডাইনি এখনো ঘুমিয়ে আছে, এই সুযোগ, চলো পালাই। টুনি পরিকন্যাকে নিয়ে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে। এদিকে মা পরি খুঁজতে খুঁজতে টুনির সাথে তার পরিকন্যাকে পেয়ে যায়। আমার সোনা। মা, তুমি এসেছো? জানো মা, আমি ভেবেছিলাম তোমার সাথে আর কখনো আমার দেখাই হবে না। কি বলছিস এসব?
কি হয়েছিল তোর? বল শুনি। তবে শোনো। পরিকন্যা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার মাকে খুলে বলে। ঠিক তখনই সেখানে ডাইনি চলে আসে। ছোট্ট পরিকন্যা, তোর এত বড় সাহস! তুই সাধারণ একটা টুনি পাখির সাথে হাত মিলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে পালিয়ে এসেছিস। আজ তো তোদের কাউকেই ছাড়বো না আমি। ওরে ডাইনি, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে বন্দি করেছিলি, আজ তো তুই শেষ। ডাইনি তো ধ্বংস হলো, আর তোমরা মা মেয়ে তো মিলে গেলে। এবার আমি আসি। বাড়িতে আমার ক্ষুধার্ত প্রতিবন্ধী মেয়ে আমার জন্য অপেক্ষা করছে। দাঁড়াও টুনি, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছো, তোমাকে আমি খালি হাতে যেতে দিব না। এই নাও তোমার উপহার, এক থলে স্বর্ণ মুদ্রা। পরি, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপহার দেওয়ার জন্য। এবার আমি আসি। এই বলে টুনি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে, আর পরীর দেয়া উপহারের মাধ্যমে তার মেয়েকে নিয়ে বেশ সুখে শান্তিতেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।